রাষ্ট্রের সবচেয়ে বড় রক্ষাকবচ হিসেবে সাধারণত কোন জিনিসটি কাজ করে? ঠিক ধরেছেন, বিচার বিভাগ। আজকের এই বিশ্লেষণে আমরা বাংলাদেশের বিচার বিভাগের ঠিক এমনই কিছু মৌলিক বিষয় নিয়ে কথা বলব। এর সাংবিধানিক কাঠামো, সর্বোচ্চ আদালত আর কিভাবে এই বিচার বিভাগ একটা দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে শাসন বিভাগ থেকে আলাদা হল, সে ঐতিহাসিক যাত্রার খুঁটিনাটি আজ আমরা জানব। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। এই বিশ্লেষণে আমরা মূলত 5টি ধাপে এগোব। বিচার বিভাগের ধারণা ও কাঠামো, সুপ্রিম কোর্ট, বিচারপতিদের যোগ্যতা, অধস্থন আদালত আর শেষে সেই বিখ্যাত বিচার বিভাগ পৃথকীকরণের ইতিহাস। শুরুতেই আসা যাক বিচার বিভাগের মূল ধারণা আর কাঠামোর কথায়। একটা রাষ্ট্রের ব্যালেন্স বা ভারসাম্য ধরে রাখতে এর ভূমিকা কিন্তু আসলেই অপরিসীম। সহজ কথায় বলতে গেলে বিচার বিভাগের প্রধান কাজটাই হল আইনের একেবারে সঠিক ব্যাখ্যা দেওয়া এবং সংবিধান ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করা। এটা অনেকটা একটা পাহারাদারের মতো কাজ করে। শাসন বিভাগ কিংবা আইনসভা কেউই যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে, তার জন্য একটা শক্ত চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করে এই বিচার বিভাগ। সাংবিধানিক কাঠামোর একেবারে ভিত্তিমূল থেকে এবার চলুন সোজা চলে যাই এর চূড়ায়, অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টে। আমাদের সংবিধানের 94 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টই হল দেশের সর্বোচ্চ আদালত। এর প্রধানত দুটো অংশ রয়েছে, আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ। মহামান্য প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে কিন্তু এর সম্পূর্ণ সুপ্রিম কোর্ট গঠিত, একদম আল্টিমেট জুডিশিয়াল অথরিটি যাকে বলে। আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ইতিহাস নিয়ে যখন কথা হচ্ছে, তখন নারী বিচারপতিদের সেই দারুণ অনুপ্রেরণামূলক যাত্রার কথা না বললেই নয়। আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি ছিলেন নাজমুন আরা সুলতানা, এরপর আসেন জিনাত আরা। আর তৃতীয় নারী বিচারপতি হিসাবে দায়িত্ব নেন কৃষ্ণা দেবনাথ, যিনি একই সাথে আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি হওয়ার গৌরব অর্জন করেন। বিচার বিভাগে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এগুলো আসলেই একটা বড় মাইল ফলক। দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হওয়া তো আর মুখের কথা নয়, তাই না? এর জন্য বেশ কিছু সুনির্দিষ্ট যোগ্যতা আর কাঠামোগত প্রক্রিয়া পার হতে হয়। শর্তগুলো কিন্তু বেশ কড়া। প্রথমত, অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আর অভিজ্ঞতার দিক থেকে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে অন্তত 10 বছর প্র্যাকটিস করার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা দেশের যে কোনো বিচার বিভাগীয় পদে অন্তত 10 বছর কাজের রেকর্ড থাকতে হবে। বুঝতেই পারছেন, কেবল চরম দক্ষ আর অভিজ্ঞ ব্যক্তিরাই এই সম্মানের জায়গায় পৌঁছাতে পারেন। এবার নিয়োগ প্রক্রিয়ার চমৎকার ব্যালেন্সটা একটু খেয়াল করুন। প্রধান বিচারপতিকে সরাসরি নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি, আর এক্ষেত্রে অন্য কারো পরামর্শ নেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। রাষ্ট্রপতি নিজেই তাকে শপথ পড়ান। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, অন্যান্য বিচারপতিদের যখন নিয়োগ দেওয়া হয়, তখন কিন্তু রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেন, আর ওই অন্যান্য বিচারপতিদের শপথ পড়ানোর কাজটা করেন খোদ প্রধান বিচারপতি। এর পাশাপাশি বিচারপতিদের শৃঙ্খলা বা ডিসিপ্লিনের বিষয়টা নিয়ে সংবিধানে একদম আলাদা করে 116 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আর এই শৃঙ্খলা রক্ষার সম্পূর্ণ ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির হাতেই ন্যস্ত করা হয়েছে। বিচার বিভাগের পবিত্রতা রক্ষায় এটি খুবই ক্রুশাল একটা পয়েন্ট। সর্বোচ্চ আদালতের গণ্ডি পেরিয়ে এবার একটু নিচের দিকে তাকানো যাক, যেখানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা আইনি সমস্যার সমাধান হয়। সাধারণ মানুষের জন্য মূলত 3টি গুরুত্বপূর্ণ অধস্থন আদালতের কথা জানতেই হয়। প্রথমেই আছে পারিবারিক আদালত, যেটা 1961 সালের মুসলিম পারিবারিক আইন দিয়ে গঠিত। এরা মূলত 5টি সুনির্দিষ্ট পারিবারিক বিষয় ডিল করে: বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দেনমোহর, ভরণপোষণ আর অভিভাবকত্ব। এরপর আছে পরিবেশ আদালত, যা 2000 সালের আইনের মাধ্যমে গঠিত। 2005 সালে ঢাকায় এর আপিল আদালত হয়, আর এখন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে এগুলো কাজ করছে। আর সবশেষে আছে শ্রম আদালত, যেখানে বিচারক প্যানেলটা একদম ছোট, মাত্র 3 জন সদস্য নিয়ে গঠিত, একজন চেয়ারম্যান আর 2 জন সদস্য। আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা এমন একটা অধ্যায়ে পৌঁছালাম যা বাংলাদেশের আইনি ইতিহাসে সত্যিই একটা যুগান্তকারী পাকবদল: শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। সংবিধানে বিচার বিভাগকে আলাদা করার কথা বলা হলেও এটাকে বাস্তবে রূপ দেওয়ার পিছনে সবচেয়ে বড় প্রভাবক ছিল একটা নির্দিষ্ট মামলা, বিখ্যাত মাজদার হোসেন বনাম বাংলাদেশ মামলা। তৎকালীন সাবজাজ মাজদার হোসেন এই যুগান্তকারী মামলাটি দায়ের করেছিলেন, আর সেই সময় এই ঐতিহাসিক মামলার বিচারক ছিলেন বিচারপতি মোস্তফা কামাল। স্বাধীন বিচার বিভাগের জন্য এটা ছিল আক্ষরিক অর্থেই এক অভাবনীয় আইনি লড়াই। এই যাত্রাপথটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। ভাবুন, 1995 সালের 19 নভেম্বর মামলাটা দায়ের করা হলো। দীর্ঘ 4 বছর আইনি লড়াইয়ের পর 1999 সালের 2 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই ঐতিহাসিক রায় দিল যে হ্যাঁ, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে। কিন্তু রায় বাস্তবায়ন হতে হতে লেগে গেল আরও অনেকগুলো বছর।
অবশেষে 2007 সালের 1 নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হল বিচার বিভাগের এক স্বাধীন যাত্রা। একটা কাঠামোগত পরিবর্তনের জন্য কত দীর্ঘ আর ধৈর্যশীল লড়াইয়ের প্রয়োজন হয়, এটা তার এক প্রকৃষ্ট উদাহরণ। 1995 থেকে 2007 এই এক যুগের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আমাদের সামনে একটা গভীর ভাবনার জায়গা তৈরি করে দেয়। যখন একটা দেশের বিচার বিভাগ শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত আর স্বাধীন থাকে, ঠিক তখনই কি তা সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারের আল্টিমেট রক্ষা কবচ হয়ে উঠতে পারে না? এই স্বাধীনতার নিশ্চয়তা ছাড়া একটা সমাজের সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আসলে কতটা সম্ভব? এই প্রশ্নটি আমাদের সবার জন্যই একটা বড় চিন্তার খোরাক হতে পারে। আর এই চিন্তার জায়গাটি থেকেই আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।